কেন বাংলাদেশকে অস্বীকার করা কাউকে আইনের আওতায় আনা যাবে না? একটু বুঝিয়ে বলেন আমাকে। যে অপরাধ আমাদের চোখের সামনে ঘটছে, তার প্রতিকার আমরা কার কাছে চাইব? যদি সত্যি কেউ দেশের স্বাধীনতাকে অবমাননা করে কিংবা ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে নিহত মানুষদের নিয়ে ইচ্ছাকৃত মিথ্যাচার করে, তাহলে তার বিচার কি হওয়া উচিত নয়? নাকি এসবই মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে আমাদের মেনে নিতে হবে? একাত্তরকে নিয়ে একটি পক্ষের অবমাননা, বিকৃতি, অস্বীকার আমরা বহু বছর ধরে দেখছি, প্রতিবাদও করছি। কিন্তু এখন যদি জুলাই নিয়েও একই ধরনের বিতর্ক, অবমাননা বা অস্বীকারের অভিযোগ ওঠে, তাহলে সেটিও কি একইভাবে আমাদের গুরুত্বের সঙ্গে দেখা উচিত নয়? কিন্তু এই প্রশ্নগুলো করতে গিয়েই আমার মাথায় কয়েকটা ভাবনা এলো। শাওন হয়তো একটা উপলক্ষ, কিন্তু বাস্তবতা হলো শাওনরা কারণ নয়, লক্ষণ। তারা শুধু দেখিয়ে দেয় আমরা নিজেরাই আমাদের ইতিহাসকে কতটা শক্ত ভিত্তির উপরে দাঁড় করাতে পেরেছি। যে জাতি নিজের ইতিহাসকে রাষ্ট্রের মূল্যবোধে পরিণত করতে পারে না, সেখানে একজন মানুষের বক্তব্য ইতিহাস নাড়িয়ে দেবে। তাই আমার প্রশ্ন, জুলাইকে সবচেয়ে বেশি আন্ডারমাইন করেছে কারা? বাইরের কেউ, নাকি জুলাইয়ের পক্ষের দাবিদাররাই? একদল একাত্তরকে মুখোমুখি করে রাজনৈতিক সংকট ঢাকতে জুলাইকে ব্যবহার করে। আরেক দল ক্ষমতার রাজনীতিতে ব্যস্ত হয়ে এমন আচরণ করে যেন জুলাই শুধু ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি ছিল। আজ সবাই শাওনের কথা বলছে, বিচার হোক, সেটি বোধহয় আমিও চাই। কিন্তু শাওন কি আসল প্রশ্ন? নাকি আসল প্রশ্ন হলো আমরা নিজেরা জুলাইকে কতটা ধারণ করছি? জুলাই কোনো সহজ ঘটনা ছিল না। সেই সময়কার ভিডিওগুলো দেখলেই সেগুলো বোঝা যায়। কি ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের। কত পরিবার আজও বুকের ভেতর ক্ষত নিয়ে বেঁচে আছে, কত মানুষ প্রিয়জন হারিয়েছে, কত মানুষ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। সেই রক্ত, সেই কান্না, সেই ত্যাগ যদি রাজনৈতিক সুবিধাবাদের ভিড়ে হারিয়ে যায়, তাহলে শুধু শাওনকে দোষ দিয়ে কি লাভ বলেন? কারণ আমাদের ব্যর্থতার ইতিহাস নতুন নয়। ১৯৯০ সালের ৩ জোটের রূপরেখাও ছিল একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের অঙ্গীকার। সেখানে নিরপেক্ষ নির্বাচন, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক ধারাবাহিকতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অঙ্গীকারের বড় একটি অংশ বাস্তবায়িত হয়নি। আজ জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদও একইভাবে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদদের মর্যাদা, আহতদের সুরক্ষা, গণতান্ত্রিক সংস্কার এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। কিন্তু এই অঙ্গীকারও যদি কেবল দলিলের পাতায় সীমাবদ্ধ থাকে, যদি বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছা না থাকে, তাহলে ইতিহাস আবারও একটি অপূর্ণ প্রতিশ্রুতির সাক্ষী হবে। কোনো বিপ্লব শুধু স্মৃতিচারণের বিষয় নয়। বিপ্লব তখনই সফল হয় যখন রাষ্ট্রে মূল্যবোধের প্রতিষ্ঠা, আইন এবং রাজনীতি সংস্কৃতির অংশ হয়ে ওঠে। জুলাই শুধু অনুষ্ঠান, ব্যানার, পোস্টার আর বক্তৃতা সীমাবদ্ধ থাকে, তাহলে একদিন সেটিও কেবল ইতিহাসের একটি তারিখে পরিণত হবে। আমার সবচেয়ে ভয় এখানেই। একাত্তরকে সবচেয়ে বড় ক্ষতি করেছিল যখন সেটিকে ধীরে ধীরে একটি জাতীয় চেতনার পরিবর্তে একটি রাজনৈতিক পক্ষের সম্পত্তি হিসেবে দেখার প্রবণতা তৈরি হয়েছিল। আমি চাই না জুলাইও একই পরিণতির শিকার হোক। জুলাই কোনো দল, কোনো সরকার, কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়। এটি বাংলাদেশের মানুষের সংগ্রাম, ত্যাগ আর আত্মদানের ইতিহাস। তাই প্রশ্ন হলো, ৩ জোটের রূপরেখার মতো জুলাইয়ের অঙ্গীকারও কি ধীরে ধীরে ব্যর্থতার পথে হাঁটছে? যদি তাই হয়, এর দায় কে নেবে? আমার মনে হয় আজ আওয়ামী লীগের ফিরে আসা না আসা এই প্রশ্নে আটকে থাকার চেয়ে বড় প্রশ্ন হলো জুলাইকে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রচিন্তা, গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানুষের দৈনন্দিন জীবনের অংশ করা যায়। কারণ ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি তখনই ঘটে যখন একটি বিপ্লব ক্ষমতা পরিবর্তন করে কিন্তু রাষ্ট্র পরিবর্তন করতে পারে না। শাওনেরা বারবার ফিরে আসবে, বিতর্ক তৈরি করবে, কিন্তু আসল পরীক্ষা আমাদের নিজেদের।
আমরা কি জুলাইকে শুধু রাজনৈতিক স্লোগান বানিয়ে রাখবো, নাকি এটিকে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের বাস্তব অঙ্গীকারে পরিণত করব? সেটা ভাবার সময় বোধহয় এখনও শেষ হয়ে যায়নি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে।